নমস্কার, ভাগ্যভাস্বরও আপনি। এই অনুষ্ঠান নিয়ে আমরা প্রতিদিন একই সময়ে আপনাদের সামনে আসি এবং আমার মনে হয় এই অনুষ্ঠান একবার দেখা শুরু করলে আপনারা ছাড়তে পারেন না। এই কারণেই, এই যে আমাদের ভুল বা ত্রুটি যেগুলো থাকে সেগুলো কি জানি আমার অজান্তেই এই অনুষ্ঠানে সেগুলো নিয়েই মনে হয় আলোচনা করা হয়। আমি জানি মনে মনে আপনারা কিন্তু এ কথাগুলোই ভাবেন এবং আচার্য ভাস্বর সত্যি সেই মানুষটি যিনি আমাদের কাছে যে কথাগুলো বলেন, পরে এসে যখন আমরা বিভিন্ন, একটু সাথে থাকুন, বিভিন্ন জায়গাগুলো মানে আমাদের উন্নতি করার কি করে করতে পারি এইসব তথ্যগুলো যখন অনুসন্ধান করি, তার সাথে কোথায় যেন একটা মিল হয়ে যায়। যেমন তিনি বলেন যে ইচ্ছা শক্তিকে যদি আমরা জাগ্রত করে রাখতে পারি তাহলে এই জগৎকে পরিচালনা করতে পারি। আমি দেখলাম এই কথাটা একজন মহাপুরুষের কথার সাথে, মানে বিভিন্ন ঘটনা দিয়ে তিনি কিন্তু বারে বারে এটাই এই অনুষ্ঠানে আমাদেরকে দেখিয়ে দেন। আর আজকের অনুষ্ঠানেও তিনি আছেন এবং তিনি থাকলেই আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। তো জানার জন্য, শেখার জন্য অবশ্য আমাদের সাথে এই অনুষ্ঠানে থাকবেন। স্বাগত জানাই আচার্য ভাস্বরকে। নমস্কার। নমস্কার। তোমার বলা হয়েছে, হ্যাঁ বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক কিছুই। যাই হোক, নমস্কার দর্শক বন্ধু, ভাগ্যভাস্বর আপনি অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাই। আর যেটা এই একটা কি কথা বলছিলে তুমি, যে ইচ্ছা শক্তি, এই ইচ্ছা শক্তি, এটা কিন্তু খুব খুব খাঁটি কথা। আমি বলি যে দেখবেন, আমরা ছোটবেলায় সবাই কম বেশি সত্যজিৎ রায়ের সোনার কেল্লা দেখেছি বা সেখানে দেখবেন উনি একটা জিনিস টার্ম একটা করেছেন, টেলিপ্যাথি। মানে কি, মানে ধরুন আমি আপনার কথা খুব ভাবছি, খুব করছি, দেখা গেল আপনি আমার সামনে সেই সময় চলে এলেন। এই যে এটা শুধু এটা একটা ছোট্ট জিনিস দিয়ে বলছি, ইচ্ছে শক্তি দিয়ে সত্যি কিন্তু মানে উইল পাওয়ার, মানে পৃথিবীতে সব মানে একদল মানুষ যদি মনে করে যে ইচ্ছে শক্তি এবং কঠোর পরিশ্রম, শুধু শুয়ে শুয়ে ইচ্ছে জাগবে, তাহলে কিন্তু হবে না। কঠোর পরিশ্রমটা থাকতে হবে। ইচ্ছে শক্তিকে যদি একত্রিত করে কনসেন্ট্রেট করে যদি সে কোনো জিনিসকে যদি চাওয়া হয়, তো মানে সেই জিনিসটা কিন্তু পাওয়া যায়, একদম ঠিক আছে। এবং তার জন্য কিন্তু খাটতে হবে। মানে একটা কথা আছে যে সেই খুদি গোকার বুলান্দিত না, হ্যাঁ, যে মানে নিজেকে এতটাই যোগ্য করো, যে নিজেকে এতটাই সমৃদ্ধ করো যে যখন সময় আসবে তখন ভগবান তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কি করতে চাও, কি চাও, সেরকম আর কি। নিজেকে সমৃদ্ধ করুন। হ্যাঁ, শুধুই কম্পিটিশনে দৌড়ে কোনো লাভ নেই। নিজেকে যদি ক্যাপেবল বা নিজেকে যদি সমর্থ বানানো যায়, আপনার কাছে চাকরি বলুন, আপনার গার্লফ্রেন্ড বলুন, আপনার বাড়ি বলুন, আপনার গাড়ি বলুন, সবকিছু দেখবেন নিজে থেকে দৌড়ে দৌড়ে আসছে। নিজেকে যোগ্য করে তুলতে হবে, নিজেকে যদি যোগ্য, এটা হচ্ছে সাকসেস, সাফল্যের চাবিকাঠি, আর কিছু না। নিজেকে যোগ্য করুন, করে বাড়িতে বসে থাকুন। বাইরে থেকে কোম্পানির ইন্টারভিউটা এসে আপনাকে নিয়ে যাবে, বলবে কত মাইনে চান আপনি, আপনাকে রাখবো। কে আছেন ফোনে দেখে নিন। নমস্কার, বলুন কে আছেন। হ্যালো, নমস্কার, আমি রত্না তিওয়ারি বন্যা থেকে বলছিলাম। ডেট অফ বার্থ বলুন, কার ব্যাপারে? আমার নিজের জন্য। ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 2 অগস্ট 1993। আর এই বন্যাতেই জন্ম সময় হচ্ছে আপনার দুপুরবেলা 2:17 2:17। হ্যাঁ, বনগা। সোমবার তো, মকর রাশি, বৃশ্চিক লগ্ন, সোমবার ছিল জন্মবার। হ্যাঁ, সোমবার। 7.5 চলছে। যাই হোক, নবমী কেতু, দাম্পত্য জীবনটা একদম ভালো যাবে না। বিবাহিত জীবন নিয়ে প্রবলেম আছে? হ্যাঁ, বিবাহিত জীবন মানে একদমই কি আছে সেটা নিয়ে আমি পরে আসছি, আগে বলুন আছে কি না। আছে তো? হ্যাঁ, দাম্পত্য কলহ খুবই বেশি। দেখুন, আপনার চন্দ্র অষ্টমের নিচস্থ আছে, মানে ডেফিনেটলি ভাবে যেটা হবে সেটা হচ্ছে যে স্বামী মানে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াবে। সেটা আছে তো, মানে সেটা নিয়েই কি সমস্যা? সেটা নিয়ে অশান্তি। এই যে সম্পর্কে যে জড়াচ্ছে, সম্পর্কটা কিন্তু ইন্টারনাল হবে, মানে খুব নিজের কাছের লোকজনদের মধ্যে বা লোকজনের মধ্যে হবে, কোনো বাইরে কোনো মহিলার সাথে হবে না। কিন্তু বাড়ির বা সম্পর্কের কোনো ইয়ের মধ্যে কিন্তু সম্পর্কটা হওয়ার যোগ রয়েছে। এটা আমি প্রথমে বুঝতে পারতাম না, তো দেখলাম আমার ঘরেই আমার মানে আমার জায়ের সাথে আমার সন্দেহ না, এটাই আমি 3টে লেটার বলছি, এ
কে, এ ফর আমেরিকা, সি ফর ক্যালকাটা, কে ফর কলকাতা। এই তিনটে অক্ষরের মধ্যে কোনো রকম ভাবে দেখুন তো আপনার জায়ের নাম অক্ষর মিলছে কিনা। হ্যাঁ, এ দিয়ে আমার জায়ের নাম আদ্রিজা। আদ্রিজা, দেখুন আমি বারবার বলি দর্শক বন্ধু যে নামের অক্ষরটা আমি কেন মেলাই, কারণ হচ্ছে নামের অক্ষরটা এক একটা অক্ষরের সাথে এক একটা খারাপ কাজ করার বা ইয়ে করার কানেকশনটা জুড়ে থাকে। যে এই যে এ দিয়ে নামটা উনি যে বললেন যে মিলছে, তাতে কিন্তু আমার কিন্তু কেসটা স্টাডি করা বা কেসটাকে ধরা কিন্তু খুব মানে ইজি হবে। এই যে আদ্রিজা বললেন উনি এ দিয়ে, তো ডেফিনেটলি ভাবে কিন্তু এখানে বলতে পারি যে এখানে কিন্তু সুলেমানি তন্ত্র, যেটা খুব খতরনাক তন্ত্র আর কি, সুলেমানি তন্ত্রের মাধ্যমে কিন্তু ওনার স্বামীকে কিন্তু ওনার যা কিন্তু ক্যাপচার করে নিয়েছে, মানে ধরে নিয়েছে যাকে বলে, হ্যাঁ ধরে নিয়েছে। এবং আমি ডেফিনেটলি ভাবে বলতে পারি যে কিছু খাইয়ে এই মানে স্বামীকে কিন্তু মানে বশীকরণটা করা হয়েছে, যাকে মানে আপনার স্বামী কি ওই জায়ের কথা বা এই কথা সব শুনে ইয়ে করে সব কিছু? হ্যাঁ হ্যাঁ, সেটা এই যে খাইয়ে বললেন না, আমার স্বামী অফিস যাওয়ার সময় টিফিনটাও আমার জায়ের হাতেই টিফিনটা নিয়ে যায়, আমার হাতে রান্না টান্না নেন। এবার কি হয়েছে বলুন তো? ওই গুছিয়ে দিচ্ছে, আসলে ওই খেতে দিচ্ছে, সব ওর হাতের উপরেই। আচ্ছা, বাড়িতে স্বামী যদি কোনো আপনার যদি কোনো কথা যদি না, আপনার যদি কথা যদি মানে না যদি ইয়ে হয়, সেক্ষেত্রে আপনার গায়ে হাত তোলা বা মারধর এই ব্যাপারগুলো ঘটে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো তো আছে, সেগুলো আছে এবং এখন খুব বেড়ে গেছে এগুলো। দেখুন, খাইয়ে বশীকরণ করে সম্পর্কে জড়িয়ে রাখাটা এটা নতুন কিছু নয়। এটা নিয়ে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে খাইয়ে বশীকরণ করে সম্পর্ক তৈরি করা, এটা অনেকটা র্যাবিস ভাইরাসের মতো। মানে র্যাবিস ভাইরাস কি বলা যায়, কুকুরে কামড়ালে, কুকুর বা বিড়াল বা এই ধরনের কোনো কামড়ালে কি রকম ভাবে ব্যাপারটা হয় আমি বলছি। র্যাবিস ভাইরাস কি হয়, কুকুর যখন কামড়ায় তখন এই র্যাবিস ভাইরাসটা মানে ওর লালার মাধ্যমে আমাদের শরীরের এই রক্তের সাথে মেশে, ঠিক আছে, এবং সেটা কিছুদিন থাকে, মানে 10-15 দিন বা 1 মাস দেহে মানে বডির মধ্যে থাকে। সেই সময়ের মধ্যে যদি ভ্যাকসিন নেওয়া হয় তাহলে কিন্তু সেরে যায়। কিন্তু তারপর কি হয়, সেই ভাইরাসটা যদি ভ্যাকসিন না নেওয়া হয় সেটা কিন্তু ব্রেনে চলে যায়, ব্রেনে গিয়ে বংশ বিস্তার করে। তারপর কি হয়, তখন তার মৃত্যু অবশ্যম্ভাবী। সে জল দেখলেই সে মানে জল ছুঁতে পারবে না এবং কদিনের মধ্যে সে মারা যায়। তো সেই জন্যে সেরকম হচ্ছে খাওয়ার ইয়েটা, এই খাইয়ে যদি বশীকরণ বা কোনো খারাপ কাজ করা হয় না, তো খাওয়ার মাধ্যমে যদি কোনো ওষুধ বা কোনো খারাপ কিছু যদি অ্যাপ্লাই করা হয়, তন্ত্রের কোনো কাজ যদি কিছু করা হয়, সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা কিন্তু কিছুদিন কিন্তু আমাদের রক্তের মধ্যে এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করে বা করে। তারপর যদি ওটা যদি মানে আমাদের ব্রেনে চলে যায়, তখন কিন্তু আমরা কিন্তু হিপনোটাইজড মানে সম্মোহিত হয়ে যাব। মানে যে করেছে সে যা বলবে আমরা তাই করব, সে যা ইয়ে করবে তাই ইয়ে করবে। হ্যাঁ, ওটাই হচ্ছে, মানে যা যা বলছে মুখের ভাষায় বলুন, চোখের ইশারাতেও যা বোঝাচ্ছে তাই করছে। আরো একটা ব্যাপার বলছি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু জিন তন্ত্রের কাজ চলছে। জিন তন্ত্র যেটা বলা হয়, জিন চালনা, সেটা কিন্তু এখানে কিন্তু যথেষ্টভাবে চলছে। এখানে কেন জিন তন্ত্র এসছে সেটা আপনাকে বলি। সেটা হচ্ছে যে যেহেতু আপনার যে প্রক্রিয়াতে বশীকরণটা করে আপনার স্বামীকে হাতের মানে কাবুতে করেছে, এই ধরনের কাজ করলে তার কিছু সাইড এফেক্ট থাকে। সেই সাইড এফেক্ট হিসেবে এখানে কিন্তু জিন চালনা বা একটা খারাপ কাজ, কোন খারাপ হয়ে গেছে। এইটা কিন্তু আমরা আমার ক্ষেত্রে অনেক ক্লায়েন্টকে দেখেছি যে একটা খারাপের সাথে আরো অনেকগুলো খারাপ, সেই খারাপগুলো আমি দেখেছি যে একটা খারাপ কাজ করা হয়েছে, সেই কাজের সাইড এফেক্ট হিসেবে তার হয়তো লাইফের কোনো রিস্কের কোনো ব্যাপার ঘটে গেছে, বা তার কোনো অন্য কোনো খারাপ কিছু হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তো এই জন্য বলছি যে কাউকে বশীকরণ বা কাউকে ক্ষতি করা বা করা, এই জিনিসগুলো করতে গেলে কিন্তু মানে প্রপার বা উল্টোপাল্টা লোকজন দিয়ে যদি সস্তায় যারা করে এই কাজগুলো, তাদেরকে দিয়ে যদি করানো হয়, তাহলে কিন্তু যাকে করছে তার কিন্তু মানে শুধু সেইটা হবে না, তার সাথে আরো অন্যান্য খারাপ জিনিস জুড়ে যাবে। আপনার স্বামী কিন্তু এখন শরীর কিন্তু ভালো যাবে না বর্তমানে। না না না, এটা ঠিকই ধরেছেন, শরীর ভালো যাচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে কাজে অফিসে যেতে পারে না, এতটা অসুস্থ হয়ে যায়। এটা হচ্ছে এই খাইয়ে করার সাইড এফেক্ট, আর কিছু না, বুঝেছেন? তো বাড়িতে চুরি বা এই ধরনের কিছু কাজ হচ্ছে বাড়িতে? হ্যাঁ, চুরি বলতে মানে আমি নিজেও একটা কর্মের সাথে যুক্ত। আমার নিজস্ব টাকা ঘরে আলমারিতে ব্যাগে থাকছেই না, চুরি করে নিচ্ছে। আমি বুঝতে পারছি সেই কে করছে এটা।
মানে স্বামীর দিকেই মনে হচ্ছে আর কি। এই যে চুরি বা এগুলো কিন্তু এই ধরনের কাজে এগুলো কিন্তু এটা উনি কিন্তু স্বভাবে চুরি করছেন না, এটা মানে অভাবে চুরি করছেন না, সরি ভুল বললাম, অভাবে চুরি করছেন না, স্বভাবে চুরি করছেন। মানে ওনার উপর যে কাজটা করা হয়েছে সেই কাজে উনি কিন্তু অনেক ভুলভাল কাজ করে ফেলবেন, বুঝেছেন? আমার টাকা যেখানে গোপন জায়গায় রাখা থাকে সেটা উনি ছাড়া কেউ জানে না, আরো উল্টো পাল্টা অনেক কাজ। হ্যাঁ, তো এই যে জায়ের দ্বারা যে কৃত কাজটি, এই কাজটিকে কিন্তু ইমিডিয়েটলি ঠিক করা দরকার, ঠিক আছে? ওটাই আমার প্রশ্ন ছিল, মানে উনি কি ঠিক হতে পারেন? হ্যাঁ, ঠিক হতে পারেন। সেক্ষেত্রে আপনি মানে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করবেন এবং হাজবেন্ডের ছবিটা নিয়ে যাবেন। আর বনগাঁ থেকে আপনার সাথে আমি যোগাযোগ কিভাবে করব? আপনার সাথে আমি তো একটা জায়গাতেই বসি, দমদম ছাড়া আমি অন্য কোথাও বসি না, ঠিক আছে? তো দমদমে যদি আসতে পারেন দমদমে আসবেন। আর হ্যাঁ, সেটা যাই হোক, কিন্তু সে আমি যদি আসেন সেক্ষেত্রে একটু বাড়ির মাটিটাও সঙ্গে নিয়ে আসবেন, বাস্তু মাটি, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। আমি সবাইকে বলছি যে একটা কথা বলি যে দূরের বন্ধু অনেকে হয়তো যোগাযোগ করছেন আপনার সাথে, তো তারা কি করে যোগাযোগ করতে পারে? আমি রিসেন্টলি আমি চালু করছি যে অনলাইনে আমি কনসাল্ট করে দেবো, কিন্তু একটু সময় দিতে হবে আমাকে, মানে নাম বুক যদি করান অনলাইনে দেখার জন্য, অনলাইনে কনসালটেন্সি সব রকম ব্যবস্থা 4-5 দিন পরে আপনি টাইম পাবেন। কারণ আমি তো অন্যান্য সমস্ত কাজে ব্যস্ত থাকি, তো হবে না। আর দূরের ক্লায়েন্টদের বলছি যে যারা সত্যিকারের প্রবলেম, যারা একদমই যে মানে হচ্ছে না, সলভ হচ্ছে না, তারা ফোনের মাধ্যমে করার চেষ্টা করবেন না, চলে আসবেন যদি সত্যিকারে মনে করেন। আর সবাইকে বলছি যে ফোন করে অ্যাটলিস্ট প্রবলেমটা বলবেন আমাকে। আমি কিন্তু সবাইকে দেখি না, আমি আসতেও বলি না, আমি এখনো বলছি না যে সবাই আমার কাছে আসুন। তো আমি কিন্তু বলি যে ফোন করে প্রবলেমটা বলবেন, শুনে যদি আমার মনে হয় যে এটার উপর আমি কিছু কাজ করতে পারবো, আমি আপনাকে আসতে বলবো, নয়তো আপনাকে আসতে বলবো না, ঠিক আছে? আপনার সময় আমার সময় দুটোই খুব মূল্যবান, কারোর সময় নষ্ট হোক আমি চাই না, বা এগুলো আমি করতে চাইছি না আর কি। তো কে ফোন আছে দেখে নেব। বলুন। নমস্কার। নমস্কার, বলুন। আমি সন্দীপ নন্দী বলছি। বলুন। আমি তো আমার বিয়ের বিষয়ে জানি। মে ডেট অফ বার্থ বলুন। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 3রা ডিসেম্বর 2004। টাইম বলুন। টাইম হচ্ছে রাত্রি 9:35। জন্মস্থান নদিয়া। ফ্রাইডে ছিল, শুক্রবার। হ্যাঁ হ্যাঁ। সিংহ রাশি, কর্কট লগ্ন, রাক্ষসগণ। মেয়ে তো পড়াশোনার তো বাদ দিন, পড়াশোনা এখন ভালো হওয়ার কথা নয়, পড়াশোনা নিশ্চয়ই ভালো হচ্ছে না। আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে এর না মানে খুব কম বয়সে খারাপ সম্পর্কে জড়িয়ে যাওয়ার যোগ রয়েছে। মানে হয় খারাপ সম্পর্কে জড়িয়ে যাবে, নয় কোনো খারাপ নেশায় জড়িয়ে যাবে, বা নয় খারাপ বন্ধু বান্ধব জড়িয়ে যাবে, এরকম একটা কিন্তু যোগ রয়েছে। মানে কি বলতে স্যার, মানে একটুখানি মানে খারাপ একটা রিলেশনের মধ্যে পড়ে গেছে। এবং যে ছেলেটির সাথে হয়েছে সেই ছেলেটি কিন্তু খুবই খারাপ, আপনাকে আমি বলে দিচ্ছি। আমি অন্যান্যদের খোঁজ নিয়েছি, মানে খারাপ বলতে সেই টাইপের লেভেলে খারাপ ছেলে স্যার। এবং ছেলেটির মাও কিন্তু এক্ষেত্রে ইনভলভড আছে। আচ্ছা। ছেলেটির মা কিন্তু ডেফিনেটলি ভাবে কোনো তন্ত্রের কোনো কাজ করে রেখেছে, যেটার জন্য কিন্তু মেয়ে কিন্তু বশীভূত হয়ে রয়েছে, মেয়ে ছাড়তে পারছে না। মানে মেয়ে আগে আমার যেরকম মানে ঠিকঠাক ভাবে চলাফেরা করতো, এখন দিন দিন দেখছি ওরা প্রচন্ড পরিমাণে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, আর নেশা করে কিনা মা আমাকে 1-2বার বলেছে, কিন্তু আমি সেভাবে মানে করতে পারিনি। নেশা করলে বিড়ি সিগারেট খাবে, অন্য কিছু নেশার যোগ নেই, চিন্তা করার কিছু নেই, ছাড়িয়ে দেওয়া যাবে, ওটা কোনো ব্যাপার না। ওটা কিন্তু কথা হচ্ছে ছেলেটার হাত থেকে বাঁচাতে হবে, কারণ হচ্ছে যে বড় হচ্ছে তো, এবার এই মাধ্যমিকে অ্যাডমিট কার্ড এগুলোকে সরিয়ে রাখবেন, না হলে কিন্তু লুকিয়ে রেজিস্ট্রি করে নেবে। আচ্ছা, বুঝেছেন? ওর কোন সালে জন্ম বললেন? 2004। 2004 মানে এখন বয়স হচ্ছে 20 বছর। হ্যাঁ, অ্যাডাল্ট হয়ে গেছে। ভোটার কার্ড বা অ্যাডমিট কার্ডের তো বয়সের প্রমাণ থাকে, থাকে, এইগুলো নিয়ে কিন্তু রেজিস্ট্রি করে নিতে পারে কিন্তু, ঠিক আছে? বাড়িতে প্রচন্ড রকম ভাবে মানে না আমি জিজ্ঞেস করছি কি বাড়িতে কোনো রকম ভাবে ওর কোনো মতের অমিল মানে হলে প্রচন্ড মানে মানে রাক্ষসীর মতো একদম তেরে আসে বা করে। প্রবলেমটা অনেক দূরই গড়িয়েছে। যদি রেজিস্ট্রি করে ফেলে, যদি বিয়ে করে ফেলে, তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না।
অন্য কে কি করতে পারবে আমি জানি না, তাহলে আমি কিছু করতে ইমিডিয়েটলি পারবো না। এসে দেখা করুন। না আমার সাথে ইমিডিয়েটলি দেখা করতে হবে এরকম না দাদা, আমি আপনাকে বলছি না যে আমাকেই দেখাতে হবে, আপনার যাকে ভালো মনে হবে আপনি তার কাছে দেখাবেন, কিন্তু ইমিডিয়েটলি যা করার করুন। আর শুনুন, না না মেয়েকে এই না না প্রতিকার এই মেয়েকে আমি বলে দিই, এই মেয়েকে কিছু ধারণ করাতেও হবে না, আর কিছু যেটা দেবো সেটা কিভাবে করতে হবে সেটাই বলে দেবো। আপনি শুধু মেয়ের ছবি, মেয়ের নাম, গোত্র, আর ছেলেরা যদি নাম বা ছবি থাকে সেইগুলো কিন্তু নিয়ে আসবেন যদি আমার কাছে আসেন, তো আমি এটা ইয়ে করবো। আর একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে রাত্রে কেউ একা শোয়? হ্যাঁ একা আলাদা করেই শোয় স্যার। তো সারা রাত জেগে থাকে, সারা রাত ফোনে কথা, কি বলবো আর। হ্যাঁ না জিনিসটা জায়গাটা অনেকটা খারাপ। আসলে কি বলুন তো, এখানে আপনার দেখুন লগ্নে শনি বসে আছে, নেপচুন দৃষ্ট হয়ে, এখানে একটা দোষ আছে, সেটা হচ্ছে যে এ কিন্তু ছোটবেলা থেকে খুব আদুরে বড় হয়েছে, আমি যদি খুব ভুল না হই, তাই তো? একমাত্র মেয়ে আপনার একটাই মেয়ে, তাই তো? আদরে বড় করেছেন, তো আদরে বড় করলে কি হয়েছে বলুন তো, মানে যা চেয়েছে তাই পেয়েছে, তো তারপরে কি হয়েছে যে ভালো মন্দটার বিচার করার মতো বোধ তৈরি হয়নি, ইয়ে হয়ে গেছে। এই ছেলের মায়ের নামটা জানার চেষ্টা করুন। এই গোড়া হচ্ছে ছেলের মা, বুঝেছেন, মূল ওইখান থেকে এই জিনিস ইয়ে হচ্ছে। এই ছেলের যদি আপনি যদি ইতিহাস ঘাঁটেন, এই ছেলে এর আগেও 2-3টে এরকম সম্পর্ক ইয়ে করে রেখেছিল বা ইয়ে করে রেখেছে। বিয়ে করে নিলে কিন্তু কিচ্ছু করা যাবে না, অন্তত আমি পারবো না। আপনি যেভাবে সাবধান হতে হবে, তাহলে প্রথম কাজ আমার ওইগুলো সব সরিয়ে রাখা, ওগুলো সরিয়ে রাখুন, ওগুলো ইমিডিয়েটলি সরিয়ে রাখুন, ঠিক আছে? এখন তো মোবাইলের যুগ, মোবাইলেও ছবি তুলে রাখতে পারে, তো মোবাইলটা যদি পারেন একবার নিয়ে ওই সব গ্যালারিতে গিয়ে ওই দেখবেন যে কি ছবি টবিগুলো আছে। যদি দেখেন যে ভোটার কার্ডের ছবি বা আধার কার্ডের ছবি বা ইয়ে ছবি, মাধ্যমিক অ্যাডমিটের ছবি, এসব যদি থাকে তাহলে কিন্তু ইমিডিয়েটলি কিন্তু ডিলিট করবেন। আর জ্যোতিষীয় পরামর্শ নিন। আমি আপনাকে আবার বলছি, এটা কিন্তু প্রতিকার করলে এটা ঠিক করা যাবে। মেয়ের ছেলেটার মাকে ধরতে হবে, আর কিছু না। ঠিক আছে, নমস্কার। নমস্কার। আপনি কোথায় আসবেন না আসবেন সেটা আমার জানার দরকার নেই। দর্শকদের বলছি, দর্শক বন্ধু সবাই আসবেন না, যারা সত্যিকারের প্রবলেম যেটা সারছে না একদমই, বা অন্য জায়গায় গিয়ে কাজ হয়নি, সেখানে আমাকে ফোন করে বলবেন প্রবলেমটা, আমি যদি পারি আমি আপনাকে বলবো আসতে, না হলে আসতে বলবো না। আর জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের এখানে এই যে ছেলে মেয়েদের যে বড় করেন না, বড় করা, আপব্রিঙ্গিং যেটা বলে আর কি, বড় করা, সেটাতে দেখা যায় যে এই যে সারাক্ষণ একটা ছেলে বা মেয়েকে আমি দেখেছি যে সারাক্ষণ সারাক্ষণ আপনার স্কুল টুল করে, তারপর স্কুল থেকেই কোচিং চলে গেল, কোচিং থেকে ফিরে একদম রাত 10টার সময় স্কুল ড্রেসে বাড়ি ফিরছে, ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাচ্ছে, তারপর আবার সকালবেলা আবার স্কুল। মানে এই যে বোঝা বা এই যে চাপটা, এইটা দিয়ে কিন্তু আপনার নিজেই কিন্তু নিজের সন্তানের ক্ষতি করছেন। আপনারা বিশ্বাস করবেন না, চায়নাতে একটা মানে ওদের একটা নিয়ম আছে, চীন দেশে, চায়নাতে, সেটা যে ওখানে যারা চাকরি করে, চাকরির ক্ষেত্রে ওদের যেখানে চাকরি করে না, যে চেয়ারটাতে চাকরি করে, সে চেয়ারটা হচ্ছে ফ্লেক্সিবল, মানে ওটাতে শুয়ে আপনি ঘুমোতে পারবেন, ওটাতে শুয়ে আপনি রেস্ট নিতে পারবেন, আপনি একটু রিল্যাক্স করার জন্য রিল্যাক্স রুম রয়েছে, সবসময় যে কাজ করতে পারবেন না। মানে একটা মানুষকে আপনি যদি যতটা ছাড় দেবেন, যতটা তাকে রিল্যাক্স করতে দেবেন, তত কিন্তু তার কিন্তু প্রোডাক্টিভিটি, তার উৎপাদন ক্ষমতা বাড়বে। এবার আপনি যদি আপনার ছেলে মেয়েকে যদি আপনি যদি সারাক্ষণ যদি ঠেসে খাইয়ে যান যে হ্যাঁ খা, তুই ভালো করে বেশি করে খা, মানে ছোটোবেলা যেটা দেখি আর কি, যে সায়ালেক বা প্রচুর পরিমাণে খাইয়ে যাচ্ছে যাতে ছেলে স্বাস্থ্য ভালো হয়, ওদের স্বাস্থ্য ভালো হবে না, পেটটা খারাপ হয়ে যাবে। পড়াশোনার সময় কি করা হয় না, প্রচুর চাপ দেওয়া হয়, এই পরীক্ষা ওই পরীক্ষা। আমি তো বাচ্চাদের এরই বলে আমার কালকে এই পরীক্ষা আছে, আমার নিজের ভাগ্নি আছে, তাকে আমি যখনই জিজ্ঞেস করি সে বলে আমার তো সামনের মাসে এক্সাম আছে, আবার ওই মাসে এক্সাম আছে। এই বয়সে এত পরীক্ষা ভাই কিসের? এর জন্য বাবা মা দায়ী। ঠিক আছে, এইগুলো হওয়ার পর যখন ছেলে মেয়ে যখন অবাধ্য হয়ে যায়, তখন জ্যোতিষীর কাছে এসে কিন্তু কিছু লাভ হবে না। তো নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টান। কে ফোনে আছেন বলুন? একটা ছোটবেলা থেকে সে আপনাদের একটা গাইডলাইন নিয়ে গেলে একদম, আমার কাছে গাইডলাইন নিতে হবে না। আমি কি বিশ্ববাসীকে শেখানোর আমি কোনো না, আমি কেউ নই। আমি একটা খুব নগণ্য মানুষ, ঠিক আছে? আপনাদের মতো আমার সাধারণ খালি আমি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা শিখেছি, আপনি হয়তো অন্য কোনো সাবজেক্ট শিখেছেন। তো আমি যেগুলো বলছি সেগুলো নিজেরাই অ্যাপ্লাই করুন, আমার কাছে এসে জানতে হবে না। নমস্কার, বলুন।
হ্যাঁ নমস্কার, আমি বলুন। বারাসাত থেকে বলছিলাম। আমার ছেলের ব্যাপারে একটু বলো। ডেট অফ বার্থ বলুন। ছেলের হচ্ছে 7 জুলাই হ্যাঁ 2011, 2011 7 জুলাই 2011 টাইম 2011, আচ্ছা। জন্মস্থান বারাসাত আর জন্ম সময় হচ্ছে বিকেল 5:03 ধরুন। বৃহস্পতিবার জন্মবার, হ্যাঁ বৃহস্পতিবার। কন্যা রাশি, ধনু লগ্ন, দেবগণ। রাহু নিচস্থ বৃহস্পতি যুক্ত আছে, যেটা মেন প্রবলেম হবে পড়াশোনাতে। কোনো প্রবলেম হবে না, পড়াশোনা ভালোই করবে, স্বভাব চরিত্র নিয়ে কোনো ইয়ে না। যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে যে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবে, মানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে যেটাকে আমরা বলি শুচিবাই যে ব্যাপারটা বলি আর কি, মানে পিটপিটে আর কি। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আপনি এতটাই বিশ্বাস করবেন না, জল লাগলেও জলটাকে ধুচ্ছে এরকম। হ্যাঁ, মানে বাড়ি থেকে যখন বিছানা থেকে নামলে কি পা ধুয়ে নেয় নাকি? হ্যাঁ, বিছনা থেকে নামলে তো পা ধুচ্ছেই, মানে জল দিয়ে পা ধুয়েও মনে হচ্ছে একটা নোংরা, আবার জল দিয়ে পা ধুচ্ছে। এইটা একটা মানসিক একটা কেমন, হ্যাঁ, এটা মানসিক একটা ইয়ে। এটাকে সাইকিয়াট্রিকের ভাষায় ওসিডি বলা হয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, এটা কিন্তু মানে কোনো রত্ন, কোনো তাবিজ দরকার নেই। সিম্পল আপনি অ্যাস্ট্রোলজারের কাছে কাউন্সেলিং করাবেন, সেরে যাবে। ঠিক আছে, এই ধরনের কেস প্রচুর আসে। আর এরকম ব্যাপার আছে কি যে প্রচন্ড অলস, মানে চুল আঁচড়াচ্ছে তো আঁচড়েই যাচ্ছে, দাঁত মাজছে তো মেজেই যাচ্ছে। হ্যাঁ, কোনো একটা কিছু করছে, আরে ওট 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 বলে 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 করাতে হয়। এই ব্যাপারটা কি দেখা যাচ্ছে, যেটা আগে ছিল না এখন হচ্ছে? হ্যাঁ, এগুলো দিনে দিনে বাড়ছে, কিন্তু পড়াশোনায় কিন্তু ভালো, এমনি কথাও শোনে, কিন্তু ওরকম ধরনের ব্যাপারগুলো বাড়ছে যেটা বলছে। ঠিক আছে, ঠিক আছে, বই দিলে পারলেও বইটাও ধুতে যাচ্ছে। চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। আপনি যেটা বললাম কাউন্সেলিং করা। নমস্কার। ঠিক আছে, আমি একটা জিনিস বলি দর্শক বন্ধু, সেটা হচ্ছে যে বাস্তু খারাপ আছে কি করে বুঝবেন। বাস্তু খারাপ আছে কি করে, আমি দেখুন কতগুলো পয়েন্ট বলছি। যে বাড়ির যে মাটি না, বা আমার কাছে যারাই আসবেন একটু তুলসী গাছে মাটি নিয়ে আসবেন। বাড়ির মাটিটা একটু যদি গন্ধ শোকেন তাহলে দেখবেন টক টক গন্ধ ছাড়বে, টক গন্ধ। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পারিবারিক অশান্তি লেগেই থাকবে, বাড়িতে কোনো সুখের পরিবেশ কিছু থাকবে না। এমন ক্রনিক রোগ ঢুকবে যে রোগটা সারবে না, মানে হয় ক্যান্সার, নয় মানে যে কোনো একটা মানে খুব খারাপ রোগ ঢুকে যাবে। অকাল মৃত্যু, 1 জন বা 2 জন হঠাৎ করে মারা যাওয়া, সাডেন ডেথ, হঠাৎ করে মারা যাওয়া। টাকা আসছে তো টাকা বেরিয়ে যাচ্ছে, টাকা আসছে তো বেরিয়ে যাচ্ছে, রোগে ইয়েতে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, বাড়ির কারোর উন্নতি না হওয়া, এক বা একাধিক মেম্বারের বিয়ে না হওয়া। হ্যাঁ, তো বাড়িতে চূড়ান্ত অপ্রীতিকর পরিস্থিতি, এই জিনিসগুলো। আর বাড়ির মাটিটা দেখবেন এই টক কিনা, টক যদি গন্ধ শুকে যদি টকে যাওয়া ভাব লাগে, তাহলে সেই বাস্তুটাই কিন্তু আগে ঠিক করান। বাস্তু ঠিক না হলে কিন্তু তন্ত্রের ক্ষতি, গ্রহের ক্ষতি, কোনো কিছুকে সারিয়ে কিন্তু কোনো কাজ হবে না। ঠিক আছে, তো কে ফোনে আছেন দেখে নেবো। নমস্কার, বলুন কে আছেন? নমস্কার, আমি হলদিয়া থেকে বলছি। কার ব্যাপারে জানবো? কার ব্যাপারে? ছেলের ব্যাপারে। ডেট অফ বার্থ বলুন। 12 আগস্ট 2002। সময় নেই নাকি? না, আর 1 মিনিট। 1 মিনিট আছে, ঠিক আছে। 12 আগস্ট 2002। হ্যাঁ, টাইম বলুন। সকাল 10টা। সকাল 10টা। হ্যাঁ, জন্মস্থান হলদিয়া। জন্মবারটা ছিল মানডে, সোমবার। হ্যাঁ, সোমবার। আমি একটা জিনিস বলে দিচ্ছি প্রথমত ছকটা দেখে, সেটা হচ্ছে যে শরীর ভালো যাবে না, শরীর দিন কি শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, একদমই শরীর একদম খারাপ যাচ্ছে, মানে পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে পারছে না, রেজাল্ট খারাপ হচ্ছে, এরকম ব্যাপার হচ্ছে। মানে আগে পড়াশোনা ভালো করতে, এখনো পড়াশোনা করতে চাইছে কিন্তু পড়াশোনাতে মন দিতে পারছে না, তাই তো? আমি আপনাকে সংক্ষেপে বলে রাখছি, এটা কিন্তু একটা ক্ষতির কেস। এটা কিন্তু মানে বাইরে থেকে কিন্তু কাজ করে ক্ষতি করে করা হয়েছে। মানে আরো কিছু বলার ছিল কিন্তু সময় নেই, আমি তাই বলতে পারছি না। মানে এইগুলো যদি ইমিডিয়েটলি না কাটানো হয়, পড়াশোনাটাতে মানে রেজাল্ট আস্তে আস্তে আরো খারাপ হবে এবং আরো ডিপ্রেশনে চলে যাবে, এবং মানে আর শরীরটাও কিন্তু ব্যাপকভাবে কিন্তু খারাপ হবে। ঠিক আছে, তো ইমিডিয়েটলি কিন্তু এটা কিন্তু প্রতিকার করান। এটা তন্ত্রোক্ত মতে ক্ষতি করা হয়েছে, এটা প্রতিকার করান। ডিটেলস আর বলছি না, সময় নেই। একদম। আজকের অনুষ্ঠান এতটুকুই। সকলে ভালো থাকুন। নমস্কার।